জয়গুরু বন্ধুরা, আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। আপনি আমি সবাই আমরা চাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। কিন্তু সেই পরিষ্কার পরিচ্ছন্নতা যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তাহলে কিন্তু সেটা এক ধরনের সমস্যা, অর্থাৎ ওইটা কিন্তু মানসিক রোগের মধ্যে পড়ে। অতিরিক্ত পরিচ্ছন্নতা বা অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা এক ধরনের মানসিক রোগ, ওসিডি প্রবলেম বা সূচিবায়ু রোগী, যেটাকে আমরা সন্দেহবাতিক রোগ বলে থাকি, এক ভয়াবহ মানসিক রোগ। আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটি ভিডিও হতে যাচ্ছে। অনুরোধ করতেছি বন্ধুরা, আজকের কথাগুলো শোনার চেষ্টা করবেন। বিশেষ করে যারা আইবিএসের রোগী আছেন, যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়, আজকে তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। দেখতে থাকুন, শুনতে থাকুন। আজকে আপনাদের আমি কি মেসেজটা দিতে চাচ্ছি। যারা এরকম ভয়াবহ সমস্যার মধ্যে আছেন, যারা নিজেরা বুঝতে পারেন না যে আমাদের এই সমস্যাগুলো আছে, কিন্তু আপনারা যে কি পরিমাণ বিরক্তিকর একটা ফ্যামিলিতে কি পরিমাণ বিরক্তিকর অবস্থার সৃষ্টি করেন সেটা আপনারা নিজেরা জানেন না। আপনারা শুধু নিজেরা কষ্ট পান না, আপনাদের আশেপাশে যারা থাকে তাদেরকে আপনারা চরমভাবে কষ্ট দিয়ে থাকেন, কিন্তু বিষয়টি আপনারা বুঝতে পারেন না। যারা এই রকম মানসিক রোগে আক্রান্ত তারা বুঝতে পারেন না যে তারা কী রকমের যন্ত্রণা মানুষকে দিয়ে থাকেন। শুনুন, একটি বাস্তব ঘটনা আপনাদের মধ্যে আমি শেয়ার করি। 4 বছর আগের একটি ঘটনা। আমার এক রোগী, অর্থাৎ এক আইবিএসের রোগীর কথা আমি বলতেছি। চাঁদপুরের এক ভদ্রলোক, অর্থাৎ আমার স্বজাতি এক হিন্দু ভাই, সে আরেকজনের কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে আমাকে কল করেছে। সেই চাঁদপুরের ভদ্রলোক আমার কাছে কল করে বলতেছে যে, স্যার, আমি আইবিএসের রোগী, আপনার নাম্বারটা আমাকে একজনে দিয়েছে। আমার এক স্বজাতি, অর্থাৎ আমরা এক মন্দিরে যাই, সেই মন্দিরেই তার সাথে আমার দেখা, সেই ভদ্রলোক আমাকে আপনার নাম্বারটা দিয়েছে। আপনি যেভাবেই হোক আমার এই সমস্যার সমাধানটা করে দেন। এই আইবিএসের জন্য আমি অনেক কিছু সেবন করেছি, অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখিয়েছি, কিন্তু আমার সমস্যার সমাধানটা হয়নি। তো আমি তাকে বললাম যে আপনার কাউন্সেলিং করতে হবে, 7 দিনের কাউন্সেলিং কোর্স, আপনাকে আমি কাউন্সেলিং করাই। সে বলতে সেটা কিভাবে করতে হবে। তখন আমি তাকে সব কিছু খুলে বললাম যে আপনি যেখানে আছেন ওখান থেকে এই কাউন্সেলিং কোর্সটা করতে পারবেন। অর্থাৎ আমাদের কাউন্সেলিং কোর্সটা হয় অনলাইনে, আপনি চাঁদপুরে বসে বসে এই কাউন্সেলিং কোর্সটা করতে পারবেন। পরে উনি বলতেছে ঠিক আছে, আমি কোর্সটা করব, কত টাকা কোর্স ফি? আমি ওনাকে বললাম আমাদের কোর্স ফি এত টাকা, এই টাকাটা পেমেন্ট করে, বিকাশে পেমেন্ট করে আপনাকে কাউন্সেলিং অ্যাটেন্ড করতে হবে। উনি আমাকে বলতেছে ঠিক আছে, আমি 2 ঘন্টা পরে আপনাকে জানাইতেছি। তো 2 ঘন্টা পরে সে আমাকে বলতেছে যে স্যার, আমি এইভাবে টাকাটা পাঠাবো না, আমার খুব ইচ্ছে আপনার কাছে আমি আসব, আপনি আমাকে সরাসরি কাউন্সেলিংটা করাবেন। তখন তাকে আমি বললাম যে আপনি যত টাকাই দেন, আপনাকে আমি সরাসরি কাউন্সেলিং করাবো না, আমরা সরাসরি কাউন্সেলিং করাই না, আমরা অনলাইনে কাউন্সেলিংটা করাই। পরে উনি বলতেছে না স্যার, আপনার সাথে আমি দেখা করে টাকাটা দেব এবং কাউন্সেলিং করব। আমি বললাম সেটা কিছুতেই সম্ভব না। উনি বলতেছে না, আমাকে 1টা ঘন্টা আপনি সময় দেবেন, আপনাকে 7 দিন কাউন্সেলিং করাইতে হবে না, 1টা ঘন্টা আপনি আমাকে সময় দেবেন সরাসরি, অর্থাৎ আপনার কাছে আমি যাব, 1 ঘন্টা আপনি সময় দেবেন, আমি আপনাকে পুরো টাকাটা দিয়ে দেব। তখন আমি এই জায়গাটায় একটা মেসেজ পেয়ে গেলাম, যেহেতু আইবিএসের রোগী ছিল, অতএব তার মধ্যে তো সন্দেহ থাকবে, এটাই তো স্বাভাবিক। সে যে আমাদের নাম্বারে বিকাশ করে টাকা পাঠাবে এটা সে বিশ্বাস করতে পারতেছিল না। টাকাটা যদি মায়ের যায়, অনেকেই তো এই কাজ করে থাকে। আমার কাছে টাকাটা পাঠাইলো, যদি আমি তাকে বলি যে না টাকাটা আসে নাই, বা তাকে যদি আমি কাউন্সেলিংটা না করাই, আমাদের নাম্বারটা বন্ধ করে দেই, এরকম কিছু সন্দেহ তার মধ্যে কাজ করতেছিল। এটা আমি বুঝতে পারতেছিলাম, সে কিন্তু আমাকে কোনো কিছু বলেনি। আমি বুঝতে পারতেছিলাম যে তার সমস্যাটা কোথায় হচ্ছে। সে টাকাটা পাঠানোর সাহসটা পাচ্ছে না ওই সন্দেহের কারণে, অর্থাৎ সে বিশ্বাস রাখতে পারতেছে না, কেননা সে তো একজন আইবিএসের রোগী। আইবিএসের রোগীদের মেইন সমস্যাটাই হলো যে বিশ্বাস, এই বিশ্বাসটা তাদের থাকে না। অবশ্য এরা বিভিন্ন জায়গায় থেকে প্রতারিত হয়, সেই জন্য এদের বিশ্বাসটা আরও বেশি ধ্বংস হয়ে যায়, আরও বেশি নষ্ট হয়ে যায়। তখন তাকে আমি বললাম ঠিক আছে, আপনি আসুন ঢাকাতে, তবে যে কোনো একটা হোটেলে
আপনাকে অবস্থান করতে হবে, আমি সেই হোটেলে আপনার সাথে দেখা করব এবং সেই হোটেল রুমে আপনাকে আমি 1 ঘন্টা সময় দেব। উনি বলতেছে ঠিক আছে স্যার, আমি আগামীকাল ঢাকায় আসতেছি। তো সে আমার কাছে একটা হোটেলের ঠিকানা চাইলো। আমি একটা হিন্দু হোটেলের ঠিকানা দিয়ে দিলাম, পুরান ঢাকাতে একটা হিন্দু হোটেলের ঠিকানা দিয়ে দিলাম। যেহেতু সে আমাকে তার আগে অনেক কিছু বলছে, সে একজন কৃষ্ণ ভক্ত মানুষ, খুবই ধর্মের পথে আছে, সে আমাকে অনেক কিছু শোনাইছে, সেগুলো আপনাদের কাছে আমি শেয়ার করব না। অনেক কিছু সে আমাকে শোনাইছে ধর্মের ব্যাপারে। তো সেই ভদ্রলোক অর্থাৎ সেই দাদা ঢাকাতে আসলেন তার পরের দিন। ঢাকাতে এসে আমি যে হোটেলের ঠিকানা দিয়েছিলাম আবাসিক হোটেলের, সেই হোটেলে সে উঠেছে। আমি দুপুর 12:30টায় তার রুমে গেলাম, গিয়ে দেখি সে বসে আছে। আমাকে দেখে সে তাড়াহুড়া করে বেডে থেকে উঠে দাঁড়িয়ে আমাকে নমস্কার জানালো। তার বাহ্যিক পোশাক আশাক আমি দেখলাম, ভালো করে লক্ষ্য করলাম, কারণ আমাকে সব কিছু দেখতে হবে, A to Z সব কিছু পর্যবেক্ষণ করতে হবে। বুঝতে পারলাম উনি কঠিনভাবে ধর্মে আসক্ত, যথেষ্ট ধর্মপরায়ণ একজন মানুষ, কিন্তু অতিরিক্ত। এই যে কথাটা যে আমি আপনাদের বললাম যে অতিরিক্ত, এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন। ধর্ম সবাই পালন করে, কিন্তু যখন অতিরিক্ত হয়ে যায় সেটা হয় বড় ধরনের সমস্যা। তো সেই দাদা আমার একটু অতিরিক্ত, আমি তার কিছু আচরণে বুঝতে পারলাম। ঠিক আছে, আমাকে তো ওইভাবে চলতে হবে, ওইভাবে তার সাথে আমার কনভারসেশন করতে হবে। তো আমি তার বেডেই বসলাম, তাকে বললাম আপনিও বসুন। আমি দেখলাম আমি যখন বসলাম তার বেডে, তার নাকটা কুঁচকে গেল, কেমন যেন কালো হয়ে গেল। তাকে দেখে মনে হলো যে সম্ভবত আমি কোন আবর্জনা আমি তার পাশে বসছি। সে একটু ঘৃণা করতেছে। সে কী করলো, একটু দূরে সরে বসলো। বিষয়টা তো আমি বুঝে ফেলছি, IBS-এর রোগী, বিষয়টা তো আমি বুঝে ফেলছি। আমি ওনার চিকিৎসা করার জন্য আসছি, অতএব আমাকে তো কোনো কিছু মনে করা যাবে না। আর একজন IBS-এর রোগী, তাদের তো এই সমস্যাগুলো হবেই। তো আমি ওনাকে পরীক্ষা করার জন্য একটি কাজ করলাম। আমি দেখলাম ওই হোটেল রুমে একটা টেবিলের উপরে 2 লিটারের জলের বোতল আছে, মাম পানির বোতল। তো আমি সেই জলের বোতল বা পানির বোতল থেকে একটু পানি বা জল পান করলাম। এটা ইচ্ছে করেই করলাম, আমার কিন্তু পানি তেষ্টা বা জল তেষ্টা পাইনি, ইচ্ছে করে এই কাজটা করলাম। করার পরে এখন দেখি উনি সেই জলের বোতলটা আস্তে করে ওই টেবিল থেকে একটু দূরে সরাই রাখলো। তো আমি বললাম কি ব্যাপার দাদা, আপনি কি জলটা আর পান করবেন না? পরে বলতেছে না না না, আমি সমস্যা নেই, আর একটা এনে নেব। আমি তো বিষয়টা বুঝতে পারলাম। আমি আবার টেবিলের এক কোনায় দেখতেছি একটা গ্লাস রাখা আছে, একটা স্টিলের গ্লাস এবং একটা প্লেট রাখা আছে, সুন্দর একটা স্টিলের প্লেট রাখা আছে। তো আমি ওনাকে বললাম যে দাদা, এই গ্লাস আর এই প্লেট এখানে কেন, এটা কি হোটেলের নাকি? পরে বলতেছে না স্যার, এগুলো তো আমার, আমি বাড়ি থেকে নিয়ে আসছি। আমি বললাম কেন? পরে বলতেছে যে আমি বাহিরে সচরাচর বোতল থেকে জল খাই না, আর আমি আমার গ্লাস ব্যবহার করি, আমার গ্লাসে ঢেলে আমি জল খাই, আমি অন্য কোনো গ্লাসে জল খেতে পারি না বা জল খাই না। আমি বললাম তাহলে এই যে প্লেটটা আনছেন? পরে বলতেছে এই প্লেটেও আমি খাবার খাই, অর্থাৎ আমি খাবার বাইরে থেকে এনে এই প্লেটে খাবো, আমি হোটেলে গিয়ে খাবার খাইতে পারি না, সেই প্লেটে আমি খাবার খাইতে পারি না, সেই প্লেটে আমি খাবার খাবো না, সেই জন্য আমি সবসময় যেখানেই যাই এই থাল এবং গ্লাসটা আমি নিয়ে যাই। আমি তো বুঝে ফেলছি এটা একজন ভয়াবহ মানসিক রোগী, তাকে আর কোনো কিছু বলার ছিল না আমার, তার বিষয়টা আমি জানতে পারলাম। তখন শুরু হলো আমার কাউন্সিলিং। আমি আধা ঘন্টা তার সাথে কথা বলেছিলাম, সে চুপ হয়ে শুনতেছিল শুধু আমার কথা। তার সাথে কথা বলে আমি তার বুকটাকে ঝালাপালা করে দিতেছিলাম। সে যে কত বড় ভয়ঙ্কর মানসিক রোগী এই বিষয়টা তাকে আমি বোঝাইতেছিলাম। তাকে আমি তার ধর্মটা দিয়ে অ্যাটাক করতেছিলাম। আমিও তো সনাতন ধর্মের মানুষ, আমিও তো হিন্দু মানুষ, ধর্ম তো আমিও পালন করি। তাকে এমনভাবে অ্যাটাক করতেছিলাম, শেষ পর্যন্ত তার চোখ দিয়ে জল বের হয়ে গেছে। আমি তাকে লাস্টে বললাম যেগুলো কি আপনি ছাড়তে পারবেন না? এই যে নাটক করেন, এই যে ধর্মের নামে নাটক করেন, অন্যের গ্লাসে জল খাওয়া যাবে না, অন্যের প্লেটে খাবার খাওয়া যাবে না, অমুককে ছোঁয়া যাবে না, অমুকের স্পর্শ করা যাবে না, অমুক জায়গায় গেলে জাত যাবে,
এগুলো বন্ধ করবেন না। আপনাকে সবার মতো চলতে হবে। আমি একজন হিন্দু মানুষ, আমার মতো আপনাকে চলতে হবে। অন্য 10 জন হিন্দু মানুষ যারা আছে তাদের মতো আপনাকে চলতে হবে। আপনি যার ধর্ম পালন করেন, মহাপ্রভুর ধর্ম আপনি পালন করেন। মহাপ্রভু কি এরকম ছিলেন? মহাপ্রভু কাকে ছুঁইলে কাকে জাত যাবে, কার কাছে গেলে জাত যাবে, কার হাতের খাবার খাওয়া যাবে না, এগুলো কি মহাপ্রভু করতেন? তখন মাথা নিচু করে বলতেছেন না, এগুলো করতেন না। আমি বললাম তাহলে আপনি করেন কেন? আপনি এই শিক্ষা কোথা থেকে পেয়েছেন? আপনি কেন করেন? আমি তাকে বললাম, অর্থাৎ সেই লোককে বললাম, সেই দাদাকে বললাম, আপনি কালকে থেকে নিজেকে পরিবর্তন করবেন। কালকে থেকে আপনি নিজেকে পরিবর্তন করবেন। কালকে থেকে আপনি সবার সাথে মিশবেন, সবার সাথে কথা বলবেন, সবার সঙ্গে যাবেন। ধনী গরিব চামার মুচি চন্ডাল সবার সাথে কালকে থেকে আপনি মিশবেন। কালকে থেকে আপনার ব্যতিক্রমী জীবন শুরু হবে। আপনি বাহিরের জগতে চলে আসবেন। এক অন্ধকার জগৎ আপনি ঢুকে গেছেন, সেখান থেকে আপনি বাহিরে চলে আসবেন। কালকে থেকে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি ফোনে আমাকে বলেছিলেন যে আপনি গ্রাজুয়েট, আপনি মাস্টার্স কমপ্লিট করে বসে আছেন, আপনি চাকরি পাচ্ছেন না। কেন চাকরি পাচ্ছেন না? কারণ আপনার প্রেজেন্টেশন খারাপ, আপনার মুখে হাসি খুশি ভাব নেই। আপনাকে তো দেখলেই মনে হয় যে আপনি একজন মানসিক রোগী। স্বাভাবিক অন্য 10 জন মানুষ যেভাবে চলে ঠিক সেইভাবে চলার চেষ্টা করবেন। 1 ঘন্টা ওনার সাথে আমি কথা বলেছিলাম, উনি কোনো কথা বলতে পারতেছিল না। 1 ঘন্টায় ওনাকে আমি যেটা করেছি, সেই 1 ঘন্টাই ওনার জীবনটাকে পাল্টে দিয়েছে। সেই ছেলেটা বর্তমানে একটা ব্যাংকে আছে, ব্যাংকে জব করে, ভালো অবস্থানে আছে। আমার সাথে মাঝে মধ্যেই কথা হয় এবং সে আরও অনেক রোগী আছে, সেই রোগীদের নিয়েও আমার সাথে কথা বলে। অনেক রোগীদেরকে কনভারসেশন করিয়ে দেয় আমার সাথে। তাদেরকে বলে এই স্যারের সাথে কথা বলুন, আপনারা সুস্থ হয়ে যাবেন। তাদেরকে বলে। অনেক রোগী আমাকে কল করে বলে যে স্যার অমুকে কিন্তু নাম্বারটা দিয়েছে। সেই ছেলেটা, সেই লোকটা, আমার সেই হিন্দু দাদা এখন আমার কাছে সবচেয়ে প্রিয় একজন মানুষ। একটি কথা বলছিলাম না একটু আগে, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। অতিরিক্ত করতে গেলেই বুঝতে হবে আপনি মানসিকভাবে অসুস্থ, আপনি একজন মানসিক রোগী। আমি ধর্ম পালন করি না, কিন্তু আমি তো ওই রকম ধর্ম পালন করি না। ছোঁয়া লাগলে জাত যাবে, আমি ওই রকম ধর্ম পালন করি না। আমার কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান। আমি সবাইকে মানুষ হিসেবে দেখি। আমার যে কয়েকজন হিন্দু বন্ধু আছে, তার চেয়ে বেশি বন্ধু বান্ধব আমার মুসলমান সম্প্রদায়ের। আমার এমন কিছু মুসলমান বন্ধু আছে যারা আমার জন্য জান দিয়ে দেবে, আবার তাদের জন্য আমি জান দিয়ে দেব। এমন কিছু বন্ধু আমার আছে। আমার সাথে সবার সম্পর্কটা এইরকম। একজন মানুষের এইরকম সম্পর্ক হওয়া উচিত। তাহলেই সেই মানুষ সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সে সঠিক পথে থাকবে। এক ভয়াবহ সমস্যার নাম অহেতুক সন্দেহ বা সন্দেহবাতিক রোগ, ওসিডি প্রবলেম। তাহলে এই রোগের সমাধান কি ওষুধ খেলে হবে? ওষুধ খেলে কি এই সমস্যার সমাধান হবে? হওয়ার কথা। একজন আইবিএস রোগী কি সুস্থ হবে? তাকে যতই ওষুধ খাওয়ানো হোক কাজ হবে? যার মধ্যে এরকম সমস্যা আছে, কাজ হবে না। এই সমস্যা সমাধান করতে হলে অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে।